স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ এন্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতির মাঠে খুবই পরিচিত দুই মুখ। আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। তাইমুর, অব্যাহত তাপপ্রবাহ গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে গণমাধ্যমগুলোর খবরে। চলতি মৌসুমে সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ আরও 2 দিন থাকবে। বৃষ্টি নামতে পারে মে মাসের প্রথম সপ্তাহে, তবে মে মাসেও 2-3টি তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাপপ্রবাহের কারণে ঢাকা সহ 9 জেলা ও খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 30 এপ্রিল বন্ধ থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে প্রাইমারি স্কুল। তবে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবরে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেয়। এদিকে নির্বাহী বিভাগের এসব বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত না দিলেই ভালো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আদালতের নির্দেশ হাতে পেলে মন্ত্রণালয় এ বিষয়ে আপিল করবে বলে জানান তিনি। তাইমুর, খবরে আরও গুরুত্ব পেয়েছে উপজেলা নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতাদের তৎপরতার বিষয়টি। গণভবনে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারেন বলে মনে করছেন নেতারা। থাইল্যান্ডে 6 দিনের সফর শেষে সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এদিকে বিএনপি নেতারা বলছেন 7 জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বিরোধী দলগুলো প্রত্যাখ্যান করেছে। দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে বেশি প্রার্থীর মাধ্যমে ভোটার আনতে সরকারের ফর্মুলা কাজে আসছে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাইমুর, এসব বিষয়ে খবরের শিরোনাম হিসেবে উঠে এসেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর। আলোচনা শুরু করব ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে। গরমের দুঃসহ দহন, গত কয়েকদিন ধরে 29 বছরের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি। তবে আলোচনাটা গরমের এই বিষয়টা একটু দৃষ্টি দিতে চাই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। এই যে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ নিয়ে যে সিদ্ধান্ত বদল, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে বিষয়টি খুবই আনফরচুনেট। আমাদের দফায় দফায় কিন্তু বলা হচ্ছে 3 দিন ধরে হিট অ্যালার্ট, আবার 3 দিন পার হলে আবারও বলা হচ্ছে নেক্সট 3 ডেজের জন্য হিট অ্যালার্ট। এর মধ্যে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের শিক্ষামন্ত্রী যে কথাটি বললেন যে সবকিছু খোলা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান কেন থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কেন এত কথা। আমরা যারা ঢাকায় থাকি আমাদের খুব বোধহয় ধারণা নাই সারা বাংলাদেশের কি অবস্থা। এটা বলছি এ কারণেই যে ঢাকাকে যে কোনো মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুতের মধ্যে রাখা হয়েছে। আমাদের হয়তো যায় হাফ অ্যান আওয়ার 1 আওয়ার লোডশেডিং, এর বেশি কিছু না, কিন্তু ঢাকার বাইরের অবস্থা শোচনীয়। গতকাল না পরশুই আমি দেখছিলাম যে আমাদের উৎপাদন যেই সক্ষমতা সেটা একেবারে পিক আওয়ারে যেটুকু দরকার তার দ্বিগুণ। সেই অবস্থাতেও এক একটা জেলা শহরে বা অন্যান্য বিভাগীয় শহর ঢাকার বাইরে দেখা যাচ্ছে 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং। কারণ কি? আমাদের উৎপাদন সক্ষমতা আছে ঠিকই, কিন্তু আমরা জ্বালানিটা যে আনবো সেই ডলারটা আমাদের হাতে নাই। সুতরাং জ্বালানির ক্রাইসিসে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এর মধ্যে আপনি দেখেছেন হিটস্ট্রোকে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিক্ষক আছে, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছে, স্কুলে অসুস্থ হয়ে গেছে। এই খবরগুলো নিয়মিত আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যদি এই মাস পুরোটা বন্ধ থাকে, আছেই আর মাত্র 1 দিন, তো এটা তো খুব বড় কোনো সমস্যা হওয়ার কথা, বিকজ আমরা জানি মেয়ের শুরু থেকে আবার বৃষ্টি হওয়ার কথা। সুতরাং এই যে সিদ্ধান্তহীনতা, শেষমেশ কিন্তু হাইকোর্টকে ইন্টারভিন করতে হলো এবং হাইকোর্ট বলল যে এই সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। খুব দুঃখজনক, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে পারতো। 2 দিন আগে আমাদের করোনার কারণে 1.5 বছর 2 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন যদি হতে পারে এখন নয় কেন? 1 2 হচ্ছে আমাদের যে টেম্পারেচার আমরা দেখি 42 ডিগ্রি বা 41 ডিগ্রি,
আপনি সাথে আবার দেখবেন ফিল লাইক। তো ফিলস লাইক ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে হিউমিডিটি যখন বেশি থাকে, আমাদের দেশের হিউমিডিটি তো অনেক বেশি, সেইখানে হয় কি যে যদি 41 ডিগ্রি হয় আমাদের 45 ডিগ্রি ফিল করি আমরা, এটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু হিউমিডিটির অবস্থা এরকম না, সুতরাং তাদের ঘাম হয়, ঘামটা যেটুকু হয় শুকিয়ে যায়, একটা ঠান্ডা শরীরের তাপটা বের হয়ে যায়। আমাদের তো সেটা হবার উপায় নেই। আপনি এই বিষয়টি আদালত পর্যন্ত গণনার কথা বলছিলেন, শিক্ষামন্ত্রী কিন্তু একটি মন্তব্য করেছেন যে এই যে 2 মে পর্যন্ত যে কোর্টে, সেই বিষয়টি আসলে নির্বাহী বিভাগের বিষয়, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় দেখে, এটা নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিলেই ভালো হতো। যদিও তিনি মানে আদালতের প্রক্রিয়া অনুযায়ী বিভাগে যাবেন বলছেন, কিন্তু একটু কিছুটা অসন্তুষ্ট তিনি। আমি খুব অবাক হয়েছি, মানে এই একদিন দুদিন, তাই না, মাত্র দুদিনের বিষয়, এটা নিয়ে ওনার এত অস্থিরতা, মনে তো সন্দেহ হয় যে আসলে উনি কি চাইছেন, মানে ওনার এই অস্থিরতা কেন? দুদিনে আমরা কি দিগ্গজ বানিয়ে বের করব ছেলে মেয়েদের, এই প্রশ্ন থাকে। আরেকটা বিষয়, আমি একজন নারী বলেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমরা দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমাদের যিনি মেয়র, তার কন্যা বুশরা আফরিন বোধ হয় ওনার নাম, ওনাকে নিয়ে যে ধরনের ট্রোল হচ্ছে, যে ধরনের মানে মন্তব্য হচ্ছে, দুঃখজনক। দুঃখজনক এ কারণে আমি বুঝি দেশের মানুষের তীব্র ক্ষোভ আছে ওনার পিতার ব্যাপারে। আমরা বুঝি ওনার পিতা হয়তো, বেশিরভাগ মানুষ বাংলাদেশে বিশ্বাস করে যে রুলিং রেজিমের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড, স্ট্যাবলিশমেন্টের সাথে খুব ক্লোজলি কানেক্টেড, এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যবহার করেই হয়তো উনি ওনার পোস্টে গেছেন। আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু তাহলে প্রশ্ন আসে আরো অনেকের পুত্রকন্যা নিয়ে কিন্তু অনেক রকম কথা হয়, এবং আমি আমার এই দেশে বাস করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আজকে যদি এটা ওনার ছেলে হতো, এ ধরনের সহিংসতা, এই ধরনের কুৎসিত মন্তব্যের শিকার ওনাকে হতে হতো না। আমাদের বোধহয় এই বিষয়গুলোতে আরেকটু সচেতন হওয়া দরকার। নিঃসন্দেহে। জি, আবার আপনার কাছে ফিরবো। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দুটি মন্তব্য, এই যে শিক্ষামন্ত্রীর অস্থিরতা কেন, এর জবাবে নিশ্চয়ই কিছু আপনি বলবেন। আর এই যে গরম নিয়ে যখন কথা হয় তখন বিএনপি নেতারা বলেন কথিত উন্নয়নের কারণেই এই দেশ এখন একটি বিষাক্ত গ্যাস চেম্বার। আপনাদেরকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। রুমিন ফারহানা এই হিট ওয়েভ নিয়ে কেন এত গরম হয়ে যাচ্ছে এনে খুব এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছেন। আমি অবশ্য এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবো না, কারণ আমার এ সম্বন্ধে কোনো ধারণাই নেই। তবে এতটুকু বুঝি যে সমস্ত পৃথিবীতে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্যে যে বিষয়গুলো জড়িত, সেখানে বাংলাদেশের কোনো কন্ট্রিবিউশনই নেই। আমি যতদূর জানি যে 0.1% কি 2% কন্ট্রিবিউশন থাকতে পারে। তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ে আমাদের দেশের কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু আমরা সবচাইতে ভিক্টিমাইজ একটা কান্ট্রি। তো এখন নানান জায়গায় এখন বলতে শুনি যে ক্লাইমেট ইনজাস্টিস। তো তার মানে কোথাও না কোথাও ইনজাস্টিস হচ্ছে। তো সেই ইনজাস্টিসের ধকলে পড়েছি আমরা। তো এইটার থেকে উত্তরণের জন্যে আমাদের, আপনার শুরুতে বলেছিলেন যে 29 বছরের ইতিহাসে সর্বোচ্চ। তো আমাদের জন্য এটা খুবই নতুন অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের যেভাবে লাইফস্টাইল, আমাদের জীবনের যেভাবে আমরা পরিচালনা করি, সেখানেও পরিবর্তন আনতে আমরা বাধ্য হচ্ছি। এখন সেই বাধ্যকর জায়গাতে কিছু কিছু জায়গায় যেহেতু আমরা এই বিষয়ে ইনএক্সপেরিয়েন্সড, আমরা অতটা অভিজ্ঞ না যে এটা মোকাবেলা কিভাবে করতে হবে, আগে কখনো এই ধরনের পরিস্থিতি মোকাবেলা কিভাবে করতে হবে, যার জন্য কখনো কখনো আমাদের কিছু কিছু সিদ্ধান্ত এদিকে ওদিকে হবে। এটা অত্যন্ত স্বাভাবিক, অস্বাভাবিক আর কিছুই নাই। তো সেই অনুযায়ী আপনি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলেছেন, আমি এই বিষয়ে বলতে চাই না, কেননা এটা একটা মন্ত্রণালয় পরিচালনার জন্য আরও অনেকেই আছেন। এর একটা কারিকুলাম আছে, এখানে শিক্ষা বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, সারা দেশের শিক্ষার কারিকুলাম কীভাবে পরিচালিত হবে, কিংবা এতে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা ক্ষতিগ্রস্ত না হবে, অথবা এটা কীভাবে তারা মিনিমাইজ করতে পারে, অবশ্যই তারা এ বিষয়ে আলাপ আলোচনা করছেন। সেই আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো তাদের সিদ্ধান্ত কখনো 2-1 দিন পর একটু বদল হতে পারে, কেননা এটা সম্পূর্ণ নতুন। এটার সাথে আমাদের খাপ খাইয়ে নেওয়ার জন্য আমরা নিজেরা তৈরি হচ্ছি। শেষ পর্যন্ত আদালতকে পর্যন্ত এখন কোর্ট স্বপ্রণোদিত হয়ে যদি কোনো আপনার অর্ডার করেন, এটা তো কোর্টের নিজস্ব এখতিয়ার। এখানে আমি কিংবা আপনি কিংবা অন্য কেউ এ বিষয়ে আমাদের সেইভাবে কিছু বলার নেই, কেননা এটা সুমোটো, ওনারা যে কোনো বিষয়ে যে কোনো কিছু বলতে পারেন, এটা তাদের সম্পূর্ণ লিবার্টি দেয়া আছে। সেই হিসাবে ওনারা বলেছেন হয়তো বা এইরকম এই গরমে তাদের মনে হয়েছে যে আরো 2-1 দিন বন্ধ থাকে। কিন্তু শিক্ষামন্ত্রী তো কিছুটা অসন্তুষ্ট। এটা আমি বললাম তো, এটা উনি
ওনার জায়গা থেকে সন্তোষ কিংবা অসন্তোষ দুইটাই প্রকাশ করার রাইট ওনার আছে। এখন এইটা আপনার সর্বোচ্চ আদালত একটা সুমোটো ইস্যু করলেন, সেটার পক্ষে সন্তোষ অসন্তোষ প্রকাশ করার এখতিয়ার সবারই আছে, আমারও আছে, রুমিন ফারহানারও আছে, আপনারও আছে। সেই ক্ষেত্রে উনি অসন্তোষ প্রকাশ করতে পারেন, তার মানে এই না উনি কোর্টের অর্ডারটাকে ভায়োলেট করছেন, কিন্তু এইটা উনি করতে পারেন, দ্যাটস হিজ রাইট। এটা থেকে উনি করেছেন। আর এই যে বিষাক্ত গ্যাস চেম্বার, এইটা দ্যাটস মানে এই উন্নয়নের কারণে কথিত উন্নয়ন, কমপ্লিটলি ফানি। এটা একটা মানে হাস্যকর কথা বলতে যেগুলো বোঝায়, মানুষের যদি বুদ্ধির বিভ্রম ঘটে যায়, সেই বিভ্রম ঘটে গেলে আপনার এই ধরনের কথাবার্তা বের হয়। এটা বলেছেন সম্ভবত, আমি কোয়াইট শিওর, যদিও আমি শুনিনি, আপনার কাছে শুনলাম এই কথা। অবশ্যই মিস্টার রিজভি ছাড়া এই কথা বোধহয় অন্য কারোর মুখ দিয়ে বলতে পারে না, কারণ উনি এমন উদ্ভট কিছু কথাবার্তা বলেন যেটা আসলে একেবারে মানে ছেলেমিপনার শেষ পর্যায়ে যে পৌঁছায়। যার জন্য এইগুলো মানুষ এইগুলো কথা আর গ্রহণও করে না, আর এইগুলো খুবই ওই কি বলে হাস্যরসের একটা উপাদান হিসাবে মানুষের কাছে গণ্য হয়। যার জন্য মানে এই কথা আমি আসলে জবাবই দিতে চাই না, ওনার যা খুশি উনি বলতে থাক। তবে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে সমস্ত পৃথিবীতে যেভাবে গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে গেছে, এই বাড়ার ফলে আমরা দেখেছি প্রতিনিয়ত আপনার এই কপ যেটা হচ্ছে COP28 কিছুদিন পরে হবে, এটা প্রতিবারই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা প্রতিবারই গড়িমসি দেখি। এবারও সম্মেলনটা হবে, আমি জানি না যদি এই সম্মেলনে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হবে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত দেশগুলো সরাসরি ইনভলভ, বিশেষ করে আমেরিকা এবং চায়না, তারা যদি মনে করে যে হ্যাঁ এই বিশ্বকে বাঁচাতে হবে, তাইলে তারা এখান থেকে আমাদের কি বলে কার্বন নিঃসরণ কমানোর জন্য যে ব্যবস্থা নিতে পারে। কেননা একটা বিষয় শিওর, দেয়ার ইজ নো প্ল্যানেট বি। তো যার জন্য এইটা যদি আমাদের মাথায় সবাই, আমাদের বিশ্বকে আমাদেরই বাঁচাতে হবে, এটা আসলে আমি বলেছি যে আমাদের কিন্তু কন্ট্রিবিউশন নাই বললেই চলে, আমরা ভিকটিম। তো আমরা ভিকটিম, কিন্তু আমাদের মানিয়ে নেবার জন্য আমাদের বিভিন্ন সময় এখন যেহেতু আমরা অনভিজ্ঞ, নতুন এটা হচ্ছে, আমাদের এটা মানিয়ে নেবার জন্য আমরা এখন তৈরি হতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, উপজেলা নির্বাচন নিয়ে আপনাদের দলীয় অবস্থান নিয়ে কথা বলবো, তবে তার আগে আজকে কয়েকটি মন্তব্য এসেছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ 8 মে। একজন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা তিনি বলছেন যে প্রতিদ্বন্দ্বিতাহীন এবং ভোটার ছাড়া ভোট মানে চুন ছাড়া পান খাওয়ার মতো। কি বলবেন আপনি? আমি উপজেলা নির্বাচনের কথা বলার আগে আমার ভাইয়ের কথা একটু বলতেই হবে, একটু কথা বলতেই চাই। যেই দলের মন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় রানা প্লাজা ট্র্যাজেডি যখন হলো, উনি বললেন বিএনপি স্তম্ভ ধাক্কা দিয়ে মেরে ভেঙে ফেলেছে। যেই দলের সাধারণ সম্পাদক সকাল থেকে শুরু করেন এবং এখন পররাষ্ট্রমন্ত্রী, অতীতে তিনি ছিলেন তথ্যমন্ত্রী, তাদের কথা মাঝে মধ্যে শুনি কেন যখন মন টন খারাপ থাকে, মেজাজ ভালো থাকে না, শুনলে একটু বিনোদন হয়, হাসি, মন ভালো হয়। সেই দলের একজন যদি বলেন রুহুল কবির রিজভী সাহেবের কথা, কি জবাব দেব আপনি বলেন? আচ্ছা, আমি একবার সংসদে বলেছিলাম যে এই সরকারের নন্দ ঘোষের কোনো অভাব নেই। একটা কথা শুনেছেন না, যত দোষ নন্দ ঘোষ। আমাদের যখন তীব্র অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আমরা পড়তে শুরু করলাম, একদিকে মূল্যস্ফীতি, একদিকে রিজার্ভ ক্রাইসিস, অন্যদিকে ব্যাংকে তারল্য সংকট, ব্যাংক থেকে 9-6 সুদ উঠিয়ে দেওয়ার একটা কথা চলছে, সংসদে এক পর্যায়ে আমি বললাম যে সরকার 3টা নন্দ ঘোষ পেয়েছে। একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একটি হচ্ছে বিশ্বমন্দা, আর একটা হচ্ছে করোনা। অর্থনৈতিক যাই ঘটে এই 3টার দোষ দেয়। আমার ভাই পুরো সময়টা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলেন। গ্লোবাল ওয়ার্মিং আমরা কেউ অস্বীকার করছি না, সেই সঙ্গে কি এটা অস্বীকার করা যাবে গাছ কেটে পুরো শহরকে ন্যাড়া করে ফেলা হয়েছে? এটা অস্বীকার করা যাবে যেখানে 20% থাকবার কথা বনভূমির মতো প্রতিটা সিটিতে, সেখানে আমাদের ঢাকায় মাত্র 2% আছে? এটাকে অস্বীকার করা যাবে যে জলাভূমিগুলো দখল করে, জলাভূমিগুলো ভরাট করে বড় বড় ইমারত আমরা বানিয়েছি? এটাকে অস্বীকার করা যাবে যে ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা ক্ষমতার সঙ্গে যুক্ত, আমলা হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, সরকারি দলের লোক হতে পারে, যারা গত 15-20 বছর ধরে ক্ষমতায় আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে আমাদের খালগুলো, ঝিলগুলো, পানিগুলো যেগুলো ছিল ছোট ছোট ডোবার মতো, সব ভরাট করে তারা বিল্ডিং করেছে, জমি দখল করেছে। রুমিন ফারহানা, এটাও তো ঠিক, আমাদের রাজনীতি ইতিহাসে যে যখন ক্ষমতায় থেকেছে ক্ষমতাসীন দলের ছত্র ছায়ে কিন্তু জলাশয় দখল বলেন, ভূমি দখল বলেন, অ্যাবসলিউটলি পাওয়ার কারাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। আমাদের এই অ্যাবসলিউট পাওয়ার গত 15 বছর ধরে আমরা দেখেছি।
ভয়ঙ্কর ভাবে দেখেছি। দেখুন আজকেই বোধহয় প্রথম আলোতে এসছে, আমি যদি ভুল না করি, হ্যাঁ আজকেই কালার দিয়ে জোন দিয়ে ওরা পুরো ঢাকাকে বুঝিয়েছে কোন এলাকায় কি মাত্রা কত। হ্যাঁ, সেখানে দেখা গেছে ধানমন্ডি একদম ডিপ রেড, খুব খারাপ অবস্থা। ধানমন্ডির একটু পাশেই কিন্তু সরোয়ার্দী, খুব দূর না, যারা সকালে হাঁটেন তারা সরোয়ার দিকে ধানমন্ডি হেঁটে সেই জায়গাটা কিছুটা স্বস্তিদায়ক, ঠান্ডা, ড্যামরা ঠান্ডা, উত্তর খান দক্ষিণ খান ঠান্ডা। কেন? কারণ ওখানে একটু জলাভূমি আছে, ওখানে একটু গাছ আছে, ওখানে ওরকম বসতি হয়নি। আমরা কি জানি না যে বাংলা বিলাতে যেটা হয় কাচের বিল্ডিং, আমেরিকা নিউ ইয়র্কে যেটা হয় কাচের বিল্ডিং, হ্যাঁ 20 তলা 25 তলা 40 তলা কাচ, ওটা রিফ্লেক্ট করে আলো এবং সেটাতে তাপমাত্রা বাড়ে। এটা আমাদের মতো গরম দেশের জন্য উপযোগী না। এই পারমিশনগুলো কারা দেয় বলেন তো? কেন দেয়? কিসের বিনিময়ে দেয়? আমরা কি বুঝি না? বাংলাদেশে বাস করি, আমরা তো খুব ভালো বুঝি। এই যে বললেন যে 15 বছর আগে 20 বছর আগে হয় না এরকম করাপশন, হয়েছে, কিন্তু তাদের যেহেতু প্রথমত ভোটে আসছে, দ্বিতীয়ত 5 বছর পরে ভোট করতে হবে সেই চিন্তা আছে, তৃতীয়ত তাদের একটা টেনিয়রটা অনেক অল্প, চাইলেই যাচ্ছে তাই, মানে অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউট, ওই অ্যাবসলিউট জায়গাটা তারা যেতে পারে নাই। সুতরাং আজকের সাথে যদি ওই সময়কার তুলনা করেন তাহলে সত্যি আকাশ পাতাল ডিফারেন্স পাবেন। উপজেলা নির্বাচনের কথা আপনি বলছিলেন, আমাদের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা যা বলেছেন, হ্যাঁ ডেফিনেটলি, মানে এটা তো ওটাকে নির্বাচন বলা যায় কিনা, হ্যাঁ সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কারণ একই দলের এ বনাম বি, এটাকে কি নির্বাচন বলা যায়? মানুষ তো বেছে নেওয়ার সুযোগটা পাচ্ছে না, এক। দুই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন ঘিরে যে ধরনের নির্দেশনা দল থেকে দেয়া হচ্ছে, আওয়ামী লীগ থেকে দেয়া হচ্ছে, মন্ত্রী এমপির আত্মীয় দাঁড়াতে পারবে না। সাংবিধানিকভাবে কি আপনি করতে পারেন? বাংলাদেশে কোন নাগরিক যিনি প্রার্থী হবার সকল যোগ্যতা রাখেন, তাকে কেবলমাত্র মন্ত্রী বা এমপির আত্মীয় হওয়া সত্ত্বে আপনি তাকে প্রার্থী হতে দিচ্ছেন, এটাকে আপনি করতে পারেন? মজার ব্যাপার হচ্ছে সেটাও কিন্তু মানছে না তার দল। এবং সেখানে প্রথম দফায় 23 জন ছিল, 3 জন মেনেছে, 20 জন আছে। দ্বিতীয় দফায় 35 জন আত্মীয় স্বজন, যারা সকলেই চেয়ারম্যান প্রার্থী, একজনও বসে নাই। এবং বারবার সাধারণ সম্পাদক সাহেব আওয়ামী লীগের বারবার মনে করিয়ে দিচ্ছেন এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রধানমন্ত্রী ডিজায়ার, প্রধানমন্ত্রী চাইছেন, তারপরও দলে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। শাহজাহান খানের সাথে তার প্রত্যক্ষ বাহাস আমরা সকলেই দেখেছি, পত্রিকায় রিপোর্ট হয়েছে। আমরা দেখেছি নোয়াখালী 4 আসনে একরাম সাহেব, যিনি বলেছেন যে আমার পরে নমিনেশন না দিলে না দিবে, কিন্তু আমার ছেলেকে আমি বসাবো না। আমি দেখলাম যে বিভিন্ন এমপিদের ফিরিস্তি সমকালে দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ বলছে ব্যবস্থা নেবে, যে কালকে মানে আজকেই কার্যনির্বাহী পরিষদের সভা সন্ধ্যায় হবে এবং কড়া বার্তা আসবে বলে ধরে নেওয়া হচ্ছে। মানে একটা উপজেলা নির্বাচনে আত্মীয় সরাতে গিয়ে প্রধানমন্ত্রীকে হাবুডুবু খেতে হচ্ছে, এটা তো খুব অদ্ভুত। আওয়ামী লীগের কথা বলছেন, আপনাদেরও তো 73 জনকে বহিষ্কার করতে হয়েছে। খুব ভালো বলেছেন। আমাদের বুঝতে হবে একটি দল ক্ষমতায় থাকা এবং একটি দল 17 বছর ক্ষমতায় বাইরে থাকার মধ্যে গালফ অফ ডিফারেন্স। দেখুন আওয়ামী লীগ প্রশাসন তার হাতে, পুলিশ তার হাতে। যদি কোনো দলীয় কোন্দল হয়, যদি কোনো এলাকায় ঝামেলা হয়, নির্বাচন করতে গিয়ে সহিংসতা হয়, দেন অ্যান্ড দেয়ার আওয়ামী লীগ ব্যবস্থা নিতে পারা উচিত। নিজের দলে এই ধরনের ইনস্ট্রাকশন না দিয়ে ফৌজদারি অপরাধের মতো করে ডিল করা উচিত, সেটা তারা করছে না। কিন্তু বিএনপির হাতে তো আসলে কিছু নাই, বিএনপির বহিষ্কার করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আর দুই হচ্ছে, যেই প্রধানমন্ত্রীকে আমরা মনে করি তিনি এক হাতে চায়না আর এক হাতে ইন্ডিয়াকে নিয়ে খেলছেন এবং আমেরিকা তার সাথে বসবার জন্য অস্থির হয়ে যাচ্ছে, সেলফি তুলছে, আমরা দেখছি ঋষি সুনাক মাটিতে বসে গড়াগড়ি খাচ্ছে ওনার সঙ্গে দুটো কথা বলবার জন্য, সেই দুর্দান্ত প্রতাপশালী প্রধানমন্ত্রী একটা উপজেলা নির্বাচনে তার নিজের দলের এমপি মন্ত্রীকে কথা শোনাতে পারছে না। খুব অবাক কাণ্ড না? আমরা তো ভাই 17 বছর নাই, আমাদের দলীয় কোন্দল থাকবে, আনহ্যাপি ফ্যামিলিতে অনেক রকম ঘটনা ঘটে, তো সেখানে অনেক রকম ঘটনা ঘটবে এবং সেটার সাথে আসলে সরকারি দলকে তুলনা করলে তো হবে না। সরকারি দলে নানান রকম সুযোগ সুবিধা আছে, নানান রকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। যেমন বলা হচ্ছে যে নেক্সট টাইম নমিনেশন পাবে না, বলা হচ্ছে দলের পদ পদবিতে প্রমোশন হবে না, বা যেই পদবি আছে সেটাও কেড়ে নেওয়া হতে পারে, দলের পদও নাও থাকতে পারে। একটা সরকারি দলের পদে থাকা মানে বোঝেন 1000 কোটি টাকার খেলা হাতের মধ্যে চলে আসে। একটু সরকারি দলের সদস্যের কাছ থেকে শুনে আসি, এই যে ব্যারিস্টার সেলিম মাহমুদ জর্জের দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী, কিন্তু তারও কথা শুনছে না এখন দলের। রবিন ফারহান আপনি প্রশ্ন করলেন, একটা জবাব দিল আরেকটা, আর বিভিন্ন রকমের আপনার তথ্য উপাত্ত কোনটা ঠিক কোনটা বেঠিক সব মিলিয়ে ঝিলিয়ে নিজের দলের বেলায় বললেন যে আনহ্যাপি ফ্যামিলি হতেই পারে ভাই, মানে যাই হোক
ওনারা এই কথা বলেন সাংবিধানিকভাবে কে পারে না পারে, তো সাংবিধানিকভাবে তো ওনার দলের লোকজন যারা ভোট করতেছেন তো ওনারাও তো সাংবিধানিকভাবে পারেন, ভোট করতে পারেন, তো নিষেধ করছেন কেন? তো মানে নিজের বেলায় সংবিধান উইথড্র হয়ে যাক অসুবিধা নেই, অন্যান্যের বেলায় সংবিধান মানতে হবে। মানে এই যে কথাগুলো বলা, এগুলো আসলে আমরা কথার কথাই বলছি, মানুষও বোঝে এখন সবকিছু। বনভূমির কথা বললেন, উনি বললেন যে এখন ঢাকা শহরে 2% বনভূমি থাকা প্রয়োজন, কি 20% থাকা প্রয়োজন। আচ্ছা, 2% আছে, তো 2001 সালে কিন্তু 1% ছিল, আওয়ামী লীগ এটা বাড়িয়ে 2% করেছে। তো ওনাদের সময় তো কিছুই ছিল না, আওয়ামী লীগ ধীরে ধীরে করছে। ওনারা বলছেন যে পাওয়ার ক্রাপ্টস অ্যাবসলিউট, কি পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট, পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এটা ওনাদের বেলায় ছিল। এটা ঠিক এইটা ওনারা বিশ্বাস করতেন। আওয়ামী লীগ বিশ্বাস করে হচ্ছে পাওয়ার ব্রিংস রেসপন্সিবিলিটি এবং অ্যাবসলিউট পাওয়ার ব্রিংস মোর রেসপন্সিবিলিটি। আমরা সেই রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি। যেটা ওনারা করেছেন এটা ওনাদের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে যে পাওয়ার করাপ্ট করে, কিন্তু আওয়ামী লীগের জন্য পাওয়ার রেসপন্সিবিলিটি নিয়ে আসছে। সেই রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমরা কাজ করে চলেছি এবং এইটা গত 10-15 বছর সময়ে ওনাদের সমালোচনা বিভিন্নভাবে নানান রকম করতে 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 দেশের মানুষকে বিশ্বাস করাতে পারেন। কেননা আওয়ামী লীগ যে দায়িত্ববোধের জায়গা থেকে কাজগুলো করে যাচ্ছে, মানুষ তার সুফল ভোগ করছেন এবং সেই সুফল ভোগ করার ফলে ওনারা কিন্তু যেই কথাগুলো মানুষকে বলছেন, মানুষ সেইগুলো বিশ্বাস করে না, এটা ওনারা অনুধাবনে ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থ হওয়ার পরে ওনারা যে আন্দোলনের নানা কলা কৌশলের কথা বলছেন, সেইগুলো কিন্তু মানুষ আর বিশ্বাস করে না, যার ফলশ্রুতিতে এখন নানান রকম কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু উপজেলা নির্বাচন নিয়ে আপনাদের দলে তো এক ধরনের এখন আসেন ওই আলাপে আসি। আমাদের উপজেলা নির্বাচন নিয়ে আমাদের ভিতরে যে এক ধরনের অসন্তুষ্টি বা এগুলো আছে, এটা সত্যি কথা বলতে গেলে থাকতেই পারে, অস্বাভাবিক কোনো বিষয় না, স্বাভাবিক বিষয়, এবং এর দায় সমস্ত বিএনপির। মানে সমস্যা আপনাদের দলের, দায় বিএনপির, আমাদের দলের সমস্যা না। আচ্ছা, এই যে নির্বাচন কেন্দ্রিক যেই অসন্তুষ্টি, এটার দায় সম্পূর্ণ বিএনপি, কেননা তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। আচ্ছা, এবং এই নির্বাচনে অংশগ্রহণ না করে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি ওনারা করতে চাচ্ছেন, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার মধ্য দিয়ে ওনারা ওনাদের রাজনৈতিক ফয়দাটা নিতে চাচ্ছেন, যেটা গত 14-15 বছর যাবৎ ক্রমাগত ওনারা করে আসছেন। তো যখন নির্বাচন কমিশন একটা নির্বাচনের তফসিল ঘোষণা করবে, আওয়ামী লীগ স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল হিসাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন নির্বাচনে অংশগ্রহণ করার পরে যদি বিএনপি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ না করে, তখন আওয়ামী লীগ তার নিজস্ব রাজনৈতিক কৌশল অনুযায়ী নির্বাচনটাকে কতটা আরো বিস্তৃত করা যায়, জনগণকে আরো কতটা ভোটে আকৃষ্ট করা যায়, কিছুটা নিষ্ঠুর, কিছুটা কঠোর, এই রকম সিদ্ধান্ত দল হিসাবে আওয়ামী লীগকে নিতে হচ্ছে। এটা তারই একটা বহিঃপ্রকাশ মাত্র। কেননা এইখানে নির্বাচন কমিশন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, আওয়ামী লীগও যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে দেশের যে সাংবিধানিক ধারাবাহিকতা, দেশের যে একটা ভ্যাকিউম সৃষ্টি হবে, সেটাই তো ওনারা চাচ্ছেন। সেই জায়গায় আওয়ামী লীগ ইজ মিডল অন দ্য রোড। আমরা বলছি না সেটা হতে পারে, কিন্তু আওয়ামী লীগের কি এটা মনে হচ্ছে কিনা যে আওয়ামী লীগ যে রাজনৈতিক কৌশলে হাঁটছে, সেই কৌশলে হাঁটতে গিয়ে ভোটের প্রতি মানুষের এক ধরনের অনাস্থা? না, ভোটের প্রতি মানুষের অনাস্থা হবে কি হবে না, এটা কিন্তু দল হিসাবে আমি এটা কনফার্ম করতে পারবো না, বিএনপিও দল হিসেবে কনফার্ম করতে পারবে না। আমরা শুধুমাত্র নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী রাজনৈতিক দল হিসাবে যদি নির্বাচন করতে আগ্রহী হয় কোনো রাজনৈতিক দল, সে পার্টিসিপেট করবে। সেই পার্টিসিপেট করার পরে ভোটারকে আনা না আনা, এটা কিন্তু রাজনৈতিক দলের কোনো দায়িত্বের ভিতরেই পড়ে না। আমার যেই সমস্ত ভোটার, আমি সেই ভোটারকে আনতে পারি যে আমার পক্ষে ভোট দাও। সেই ভোট আসার ক্ষেত্রে একটা বড় দল যদি বলে যে না আমি নির্বাচনে আসবো না, স্বাভাবিকভাবে ভোটারের উপস্থিতির সংখ্যা কিছু কম হবে, এবং সেইটাকে ক্যাশ করার জন্য ওনারা লাস্ট 14 ইয়ার্স একই কথা বলে আসছেন। এখন এই কারণেই আওয়ামী লীগ যাতে ভোটের মাঠটাকে একেবারেই নষ্ট না হয়, যার জন্য দল হিসাবে আমাদের কিছু নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেই সিদ্ধান্তের একটা হচ্ছে এইটা। এখন এই ক্ষেত্রে আমরা যাতে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী নেতৃবৃন্দ তারা ভোটে প্রভাব বিস্তার করে ভোটটাকে আরো বিশৃঙ্খল না করে, যেটা বিএনপি অলরেডি করতে চাচ্ছে, সেটাকে যাতে আরো বেশি বিশৃঙ্খল না করতে পারে, যার জন্য আমাদের শক্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে। XYZ যেই হোক না কেন। এখন আপনি বলছেন মন্ত্রীর ভাই, এমপির সন্তান কিংবা এরা কেন নির্বাচন করবে না, এমনও আছে যে পারিবারিকভাবে সেই ব্যক্তি অত্যন্ত জনপ্রিয় এবং ইতিপূর্বে নির্বাচন করে বিজয়ীও হয়েছেন।
তো তার ক্ষেত্রেও কিন্তু এই কথাটা প্রযোজ্য হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের অনেক নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে হচ্ছে, কেননা এই ভোট এবং ভোট ব্যবস্থাপনাকে বিএনপি যেভাবে প্রশ্নবিদ্ধ এবং বিশৃঙ্খলার করার চেষ্টা করে যাচ্ছেন, সেইটাকে বন্ধ করা আওয়ামী লীগ হিসাবে আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিচ্ছে। এখন এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওনারা নানান রকমের কথা বলতে পারেন, হয়তো নিজেরা নিজেদেরকে এই সমস্ত কথা বলে আত্মতুষ্টিতে ভুগতে পারেন, এবং ভোগার মধ্য দিয়ে বলেছিলেন যে নির্বাচন বয়কট করব, বানচাল করব, প্রতিহত করব। তো দেখা গেল 18 কোটি মানুষ আমাদের সাথে ছিলেন, শেষে দেখা গেল আর কেউ নাই। ভারতীয় পণ্য বর্জন করলেন 16 কোটি মানুষ, পরে দেখলাম যে কেউ নাই। তো এইরকম এখনো বলছেন, পরে দেখবেন কেউ নাই। কেননা দেশের মানুষ আওয়ামী লীগ যে দায়িত্ববোধের জায়গা থেকে দেশ পরিচালনা করছে, তার প্রতি আওয়ামী লীগের প্রতি এদেশের মানুষের সম্পূর্ণভাবে বিশ্বাস এবং আস্থা রয়েছে। জি, ব্যারিস্টার রুমি ফারহানা, আপনার জবাব শুনবো একটু বিরতি থেকে এসে। দর্শক, নিউজ অন ভিউজ একটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। ব্যারিস্টার রুমি ফারহানা, এই যে উপজেলা নির্বাচন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা, সার্বিক যে বিশৃঙ্খলা, এর দায় বিএনপি না? ঠিক, যা কিছু হারায় গিন্নি বলবেন কেষ্টা বেটা, এটার তো কিছু বলার নাই। এখন নির্বাচন কেন্দ্রিক যেই সমস্যা, সেটা নিয়ে দেখলাম জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের সাহেব সম্প্রতি কিছু কথাবার্তা বলেছেন, এবং উনি খুব স্পষ্টভাবে বলেছেন উনি 16 তারিখে ঠিক করেছেন নির্বাচন করবেন না, 17 তারিখে ওনার উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ। প্রত্যক্ষ নিয়ে তিনি কিছু বলেননি, পরোক্ষ চাপ নিয়ে তিনি বলেছেন দলীয় কোন্দল থেকে দল ভেঙে যাবে, এরকম একটি চাপ। সুতরাং নির্বাচনটি আসলে কিরকম হয়েছে, সেটা আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগিতা জাতীয় পার্টি, তাই না? সেই যে তাদের 80-র দশক থেকে একত্রে পথ চলা শুরু, সেই পথ চলা তো এখনো শেষ হয়নি তাদের। 86-তে এরশাদকে বৈধতা দেয়া, তাদের পুরো দায় দায়িত্ব আওয়ামী লীগ নিয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম 96-তে ক্ষমতায় আসলো জাতীয় পার্টির সাহায্য নিয়ে। আর 8 সাল থেকে তো তারা কখনো সরকারি দলে থেকে, কখনো বিরোধী দলে থেকে এই পাওয়ারের সঙ্গে তারা আছে। সেই জাতীয় পার্টি যখন খোলামেলা ভাবে বলে যে নির্বাচন হয়েছে, 2-1টি আসন, 1টা বা 2টা আসনে নির্বাচন সুষ্ঠু হয়েছে, বাকি আসনগুলো যে যার মতো পেরেছে নিয়ে গেছে, এবং কিছু আসন প্রধানমন্ত্রী বোধহয় চেয়েছিলেন এই আসন থেকে অমুকে জিতুক, সেই আসনগুলোতে তারা জিতে এসছে। এটা একেবারে জিএম কাদেরের বক্তব্য। এরপরে তো আসলে আমরা দেখলাম না সরকারি দল, শুধু একটু বললেন যে কে তাকে কি চাপ দিয়েছে উনি খোলাখুলি বলুক, এর বাইরে পরিষ্কার করলো, কিন্তু এর বাইরে ভোট নিয়ে ওনার যা যা অভিযোগ, কোনো উত্তর তো আমরা দেখলাম না সরকারি দলের তরফ থেকে। সুতরাং ভোট, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা বিএনপির আলাপ সরিয়ে রাখি, অন্যান্য যে দলগুলো আছে তাদের আলাপ আমরা সরিয়ে রাখি। ইন্টারন্যাশনাল যে রিপোর্টগুলো আসছে, বিদেশি গণমাধ্যমগুলোতে যে রিপোর্টগুলো প্রকাশিত, তারাই নির্বাচনকে আসলে কি বলে, এবং বাংলাদেশ গণতন্ত্রের সূচকে পেছাতে পেছাতে এমন একটি জায়গায় গেছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশে। বাংলাদেশ হাইব্রিড রেজিম, এখন আংশিক মুক্ত বা গণতান্ত্রিক ছিল, সেই জায়গা থেকে এখন হাইব্রিড রেজিমে বাংলাদেশ চলে গেছে। কেউ কেউ বলছে স্বৈরতান্ত্রিক, বার্টলসম্যান স্টিফটং বলছে স্বৈরতান্ত্রিক। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে আসলে আলাপ না করাই ভালো, এবং বিশেষ করে 2008-এর পর 2014 থেকে শুরু করে 24, এই দীর্ঘ 10 বছর আওয়ামী লীগ যেন তেন প্রকারে যে কোনো উপায়ে, এই যেটা আমার ভাই বললেন যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে কি হবে, তাহলে 153টা আসনে ভোট ছাড়াই সরকার গঠিত হবে, বা মধ্যরাতে বিএনপি যদি আসে তাহলে কিভাবে হবে, মধ্যরাতে ভোট করে ফেলতে হবে, কিংবা বিএনপিকে আবার যে কোনোভাবে হোক 27,000 নেতাকর্মী কারাগারের দেখে মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটি কারাগারে ভরে দিয়ে নির্বাচন বন্ধ করে ফেলতে হবে। এর বাইরে তো আসলে আওয়ামী লীগের হাতে আর কোনো উপায় নাই। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন আসে না, গোড়ায় আলাপটা কেন আমরা করি না? হ্যাঁ, বাংলাদেশে মোটা দাগে তো একটা নির্বাচনের সংস্কৃতি তৈরি হয়েছিল। এই 4টা নির্বাচন 91 থেকে শুরু করে 8 পর্যন্ত আমরা তো মোটামুটি ভালো নির্বাচন দেখেছি, এবং সেখানে তো সেই নির্বাচনে খুব আপত্তি বা প্রশ্ন আমরা আন্তর্জাতিক বা জাতীয় মহল কোনো জায়গা থেকে আমরা শুনিনি। সেই ধারা থেকে আমরা সরলাম কখন? যখন 2/3 মেজরিটি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং দেখলো যে সংবিধান সংশোধন করবার জন্য যতটুকু সংখ্যাগরিষ্ঠতা দরকার তাদের সেটা আছে। তারা কোনো গণভোট দিল না, সংবিধান সংশোধন কমিটিতে তাদের দল আওয়ামী লীগ নিজে গিয়ে বলে আসলো তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত, কিন্তু হঠাৎ করে দেখলাম একদিনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে গেল, এবং 2/3 মেজরিটির সেই সুবিধাটা নিয়ে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিল। এখন আপনি বলেন, এই তুলে দেওয়ার পর যে নির্বাচনগুলো হয়েছে বাংলাদেশের ইতিহাসে, খারাপ নির্বাচন অনেক হয়েছে, কিন্তু এর আশপাশে খারাপ কোনোটা কি দেখাতে পারবেন?
কারচুপি তো ৭৩-এ হয়েছে, কিন্তু 14, 18, 24-এ যে অদ্ভুত মেকানিজম দেখলাম, কখনো নিজের দলের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা, কখনো দেখলাম মধ্যরাতে ভোট হয়ে যাওয়া, কখনো দেখলাম ভোট ছাড়াই পার্লামেন্ট ফর্ম করা এবং গভর্নমেন্ট ফর্ম করা, এরকম নির্বাচন। কিন্তু ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট করেই কি বা বিএনপি বা কি খুব মানে রাজনৈতিক, আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। ধরেন জাতীয় পার্টি, তারা তো নির্বাচন একটাও বর্জন করে নাই, তারা সব নির্বাচনে অংশ নিয়েছে। আমি এভাবে আমি নিজে একজন রাজনৈতিক কর্মী, আমি এতটা কঠিন ভাষায় বলা আমার জন্য কতটুকু শোভন জানি না, তবে জাতীয় পার্টিরই একটা অংশের, একটা খণ্ডিত অংশের নেতা কাজী ফিরোজ রশিদ, এবং তিনি অত্যন্ত প্রভাবশালী নেতা, তিনি বলেছেন জাতীয় পার্টি গৃহপালিত ছিল, এখন কৃতদাস হয়ে গেছে। তিনি বলেছেন মানুষের কাছে ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। মানুষ ঘৃণা শব্দটা আসলে, আমি একজন রাজনৈতিক কর্মী, আমার বলাটা কেমন শোনায় জানি না, মানুষ ঘৃণা করছে এবং মানুষ মনে করছে আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যতটা রাগ ক্ষোভ ঘৃণা, তার চেয়ে বেশি আওয়ামী লীগকে যারা বিভিন্নভাবে সাহায্য করেছে, জাতীয় পার্টি তার একটা বড় স্টেক হোল্ডার, তাদের ব্যাপারে মানুষের ঘৃণা অনেক বেশি। সুতরাং বিএনপি কি অ্যাচিভ করেছে এই ব্যাপারে আমি আপনাকে ক্লিয়ারলি বলতে পারি, বিএনপি ক্ষমতায় যায় নাই সত্য, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে নাই সত্য, কিন্তু মানুষের পালস, মানুষের জন্যই তো দিন শেষে রাজনীতি করা, এবং ইতিহাসের কাঠগড়ায় আসলে আপনাকে কিভাবে চিত্রায়ন করা হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে। রাজনীতিতে আসলে আজ থেকে 5 বছর পর, 10 বছর পর বা 15 বছর পর না, আজ থেকে 150-200 বছর পর আসলে আপনাকে কিভাবে আঁকা হবে সেটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটাতে মনে হয় বিএনপির চিত্রটা খুব অন্যরকম হবে বাংলাদেশের অন্য যে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বা জাতীয় পার্টির সাথে কম্পেয়ার করলে অনেক ভিন্ন একটা চিত্র। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, যে আওয়ামী লীগ কি অর্জন করলো, ইতিহাসের কাঠগড়ায় যদি আওয়ামী লীগকে দাঁড় করানো হয় কিভাবে চিত্রায়িত করা হবে? এটা যারা ইতিহাসবিদ ওনারা ঠিক করবেন, এটা আমি ঠিক করতে পারবো না। তবে বাংলাদেশের স্বাধীনতার 52 বছরের সময় আওয়ামী লীগ দেশের মানুষের কাছে এবং বিশ্বের কাছে যেভাবে চিত্রিত হয়েছে সেটা অত্যন্ত গর্বের একটা জায়গায় আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, এদেশের সমস্ত অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। এটা আওয়ামী লীগের একটা বিরাট গৌরবোজ্জ্বল ভূমিকা। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এই দরিদ্র দেশটাকে উন্নয়নশীল দেশ এবং মধ্যম আয়ের দেশে নিয়ে আসছে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে। সমস্ত পৃথিবীর কাছে বাংলাদেশ এখন একটা অ্যাটেনশনের জায়গা। বাংলাদেশের অর্থনীতি ক্রমাগতভাবে সামনের দিকে এগিয়ে চলেছে। দক্ষিণ এশিয়ার কথা রবিনা ফারানা বলল, এই দক্ষিণ এশিয়ার অর্থনীতির যে গতি, সেই সূচকে বাংলাদেশ সবার থেকে দ্রুত গতিতে ক্রমবর্ধমান অর্থনীতির একটা দেশ। এই দেশের মানুষের মাথাপিছু আয় অন্যান্য দেশের থেকে দ্রুতভাবে এগিয়ে চলেছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজ করা চলেছে এগুলো অবশ্যই ইতিহাসে লিখিত। গণতন্ত্রের সূচক, মানবাধিকার। লেট মি ফিনিশ, আমাকে এটা শেষ করতে দেন। অবশ্যই এটা পৃথিবীর ইতিহাসে লিখিত হবে, এবং যখন লিখিত হবে, যেই দেশ একদিন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো, সেই দেশই বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, এটাও ইতিহাসে লিখিত হবে। তো এই সমস্ত বিষয় সবই লিখিত হবে। এখন আপনি যদি ডেমোক্রেসি জায়গাতে আসেন, তাহলে ডেমোক্রেসিতে বাংলাদেশ পৃথিবীর যত গণতান্ত্রিক দেশ আছে, এই গণতান্ত্রিক দেশের ভিতরে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থান মধ্যম পর্যায়ে। তো মধ্যম পর্যায়ে যদি গণতান্ত্রিক অবস্থান থাকে, আওয়ামী লীগ একটা দেশের রাজনৈতিক দল, এই দল এবং এই দলের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ওনারা যদি দায়িত্বপূর্ণ আচরণ করতে ব্যর্থ হন এবং ব্যর্থ হওয়ার পরে যদি দায়টা আওয়ামী লীগের ঘাড়ে দেন, এটাও ইতিহাসে লিখিত হবে যে ওনারা ওনাদের ব্যর্থতার দায় আরেকজনের ঘাড়ে দিয়েছেন, দিয়ে এই কথাগুলো বলছেন। তো যার কারণে সবই লিখিত হবে। এবার আপনি রবিন ফারানা নির্বাচনের কথা বলেছেন যে অনীহা, কেন আমরা গোড়ার দিকে আসি না। যদি আমরা গোড়ার দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যখন নানান ঝামেলা হওয়ার পরে যখন ইয়াজউদ্দিন নিজেই প্রেসিডেন্ট, নিজেই কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হয়ে গেলেন, এটা ছিল সম্পূর্ণ অসাংবিধানিক একটা প্রক্রিয়া, এবং এটাকে চ্যালেঞ্জ করে আওলাদ সাহেবের কোর্টে একটা মামলা হয়েছিল। সেটাকেও তৎকালীন প্রধান বিচারপতি বিএনপি খালেদা জিয়ার ওনাদের প্রত্যক্ষ মদদে ওই মামলাটা বন্ধ করে দিয়েছিলেন। কে জানে ওটা শুনানি হলে আজকেও কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে পারতো। তারপরে যখন আসলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন, যখন এই 3 মাসের লিমিটটাকে 2 বছর টেনে নিয়ে গেলেন, তখনই মূলত কেয়ারটেকার গভর্নমেন্টের মৃত্যু হয়ে গেছে। এরপরে যেটা হয়েছে, এই মৃত কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবস্থাকে সর্বোচ্চ আদালত বন্ধ করে দিয়েছেন। ওনারা বলছেন যে হ্যাঁ, আদালত তো আরো 2 টার্মের কথা বলছিলেন। তো ঠিক আছে, তর্কের খাতিরে ধরেও নি, তো 2 টার্মের পরে কি হতে পারতো? ওই 2 টার্মের পরে তো আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি এটাই করতে হতো,
নির্বাচন কমিশন শক্তিশালী কিংবা এটা নানান কথাবার্তা হতে পারে। কিন্তু নির্বাচনগুলো তো প্রশ্নবিদ্ধ হয়েছে, তো সেইগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ 2014 সালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণই নাই, কারণ ওরা নির্বাচনে আসেনি নাই। বাংলাদেশে এমন অনেক রাজনৈতিক দল আছে যারা দেশের মানুষের কথা বলার জন্য রাজনীতি করে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেন না। তো বিএনপি সেই চিন্তা করে যদি বলে যে আমরা দেশের মানুষের কথা বলবো কিন্তু ভোটে যাব না, এই চিন্তা করে 2014-তে নির্বাচনে ওনারা আসলেন না। স্বাভাবিকভাবেই সাংবিধানিক ধারাবাহিকতার কারণে 152-53 জন, তো এটা হবে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে কি করবেন? এখন আমি আর রুমিন ফারহানা যদি আপনার টক শোতে উপস্থিত না থাকে আপনি কি করবেন? আপনি তো আপনার নিজের মতো একাই তো শোটা চালাতে হবে আপনাকে, খুব স্বাভাবিক। তো ওনারা অনুপস্থিত ছিলেন, নির্বাচনটা হয়ে গেছে। আমরা 152-53 18 সালে ওনারা আসলেন, বলেন যে মধ্যরাতে ভোট হয়ে গেছে। এর কিন্তু নানান রকম কথাবার্তা বলা হয়, একটা পিস অফ এভিডেন্স জোগাড় করতে পারেন না। ভোটের 4-5 দিন পরে যে কথাটা বললেন, এখন একটা সংসদ নির্বাচনে যদি আপনি ভোট কেন্দ্রের হিসাব ধরেন তাহলে কমপক্ষে 15 থেকে 20,000-এর উপর, আমার ঠিক সংখ্যাটা মনে নেই, এটা 20,000-এর উপরে হবে ভোট সেন্টার। এই 20,000 ভোট সেন্টারের ভিতরে যদি আপনি 10টা কিংবা 15টা কিংবা ধরে নিলাম 100টা, এই 100টা ভোট সেন্টারে যদি আপনি অ্যানোমালিস খুঁজে পান তাহলে আপনি কি পুরো ভোট ব্যবস্থাকে আপনি বলবেন যে এটা আপনার বিশৃঙ্খল ভোট হয়েছে? কিন্তু বিএনপি বারবার যে কারণগুলোর কারণে 2-5টা নির্বাচন থেকে দূরে থেকে যৌক্তিক মনে হয়নি উদ্ধৃতি দিয়ে কথাবার্তা বলেন। সেই কথার পরিপ্রেক্ষিতে ওনারা বলেন যে মধ্যরাতে ভোট হয়ে গেছে। তো মধ্যরাতে যদি বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, টু বি অনেস্ট, যারা প্রার্থী হন তারা জানেন যে আমার এই নির্বাচনী এলাকায় কয়টা ভোট সেন্টার আছে, 150 কি 200। এই ভোট সেন্টারে আমার পোলিং এজেন্ট কে হবে, কয়টা পোলিং এজেন্ট থাকবে, ভোটের দিন সকাল কয়টায় আমার পোলিং এজেন্টগুলো ভোটের ভেতরে অবস্থান নেবে এবং তারা কোন কোন জায়গায় আমার সিস্টেমেটিক ওয়েতে আবার ভোটারদের নেবে। এই সমস্ত এজেন্টগুলো, ভোটারগুলো ভোটের আগের দিন রাত থেকেই আপনার ভোট কেন্দ্রের আশেপাশে তারা থাকা ব্যবস্থা নিজেদের মতো করে যাতে ভোট সেন্টার খোলার সাথে সাথে তারা ভোট কেন্দ্রে অবস্থান নিতে পারে। এটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে না, বিএনপির যদিও প্রশ্নগুলো পুরনো, কিন্তু সবশেষ নির্বাচনে যখন কেন্দ্রীয় নেতাদের কারাবন্দী করেন, বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো যখন একজন প্রার্থী ভোটের জন্য প্রস্তুত না হয়ে তাদের নিজস্ব পোলিং এজেন্ট, তাদের লোকবল নিয়ে ভোট কেন্দ্রে না থাকবেন এবং না থেকে বলবেন যে মধ্যরাতে তাদের পোলিং এজেন্টরা ঢুকে ভোট নিয়ে চলে গেছে, তো তারা কি ভোট করার জন্য উপস্থিত হয়েছিলেন না ভোটে নামার নামে নাটক করেছিলেন? সেটাও এখন একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে লাস্ট কোশ্চেনটা কোনটা ছিল? সবশেষ নির্বাচনেও যেভাবে ভোটে গ্রেফতার, এখন প্রশ্নগুলো পুরনো, যদিও এখন গ্রেফতার যদি কারোর প্রতি স্পেসিফিক এলিগেশন থাকে, সেই এলিগেশনের এগেনস্টে যদি পুলিশ মনে করে যে হ্যাঁ এটা বিশৃঙ্খল হতে পারে, তাহলে অবশ্যই তাকে গ্রেফতার করতে পারে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় যে খুব অতিরঞ্জিত কিছু হয়নি তা না, তবে কিছুই করার নেই, কারণ এটা সার্বিকভাবে যখন একটা বড় রকমের বিশৃঙ্খল, জ্বালাও পোড়াও, জনজীবন বিপর্যয়, নাবিশ্বাস তোলার মতো প্রক্রিয়ায় যখন তারা যাবেন, তখন অনেক সময় এটাকে ঠান্ডা করার জন্য প্রায় প্রত্যেককেই আইনের আওতায় আনা প্রয়োজন হয়ে পড়ে। কারণ 28 তারিখে ওনারা যেই ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন যে টেনে হিঁচড়ে নামাবো, আজকেই পালিয়ে যাবেন, কারণ স্বাভাবিকভাবে মানুষ ভয় পেয়ে গিয়েছিল যে কি করতে পারে, কারণ হেফাজতের সময় যেরকম একটা তাণ্ডব করেছিল ওই রকম হতে পারে কিনা। তো তার সেই অভিজ্ঞতা থেকেই হয়তো তাদেরকে নিবৃত করার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সেই অ্যাকশনে গিয়েছে এবং তারা যেভাবে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে, এখন আবার তথ্য বিভিন্ন রকম টুইস্টেড, এখন নানান রকম ঘটনা আজকাল বের হচ্ছে যে আমরা কেন করব, আপনারা ইচ্ছাকৃতভাবে এটা করেছেন, করে আমাদের নামে দোষ দিয়েছেন। এখন যেটা করা আর কি, এখন সবাই যার যার জায়গায় তারা ব্যাখ্যা প্রস্তুত করে রাখে, এখন সেই সমস্ত ব্যাখ্যার বয়ান বিভিন্নভাবে দেবেন, দেওয়ার পরে কি হবে, এটা আমি আমার মতো করে আমার অবস্থানের ব্যাখ্যা করব, রুমিনের অবস্থান ব্যাখ্যা করবেন। এটা আসলে কার জন্য করা হচ্ছে? দেশের মানুষের জন্য। দেশের মানুষ যেটা বিশ্বাস করবে সেটাই আসলে বাস্তবতা। ওনাদের কথা বিশ্বাস করছেন না, কি করার আছে? রুমিন ফারহানা, এই যে আপনাদের কথা মানুষ বিশ্বাস করছেন না, রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না বিএনপি, আর নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে এক ধরনের সিম্পেথি কার্ড খেলার চেষ্টা করছেন। আচ্ছা, তর্কের খাতিরে যা যা বললেন সব ধরলাম সত্য। তাহলে আওয়ামী লীগের সমস্যা থেকে এত ভয় কেন? কেন নিজেদের অধীনে রেখে, নিজেদের কন্ট্রোলে রেখে একটা নির্বাচন করতে হবে? আচ্ছা, এই যে উপজেলা নির্বাচনে এত রকম কথাবার্তা হচ্ছে,
আওয়ামী লীগ নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না, মন্ত্রী এমপিদেরকে কন্ট্রোল করতে পারছে না, প্রশাসনকে দিয়ে যদি কোনো রকম নিয়ম লঙ্ঘন হয়, যদি কোনো রকম ফৌজদারি অপরাধ হয়, ফর এক্সাম্পল সিংরায় যেটা হয়েছিল, মন্ত্রীর শালা বাবু দাঁড়িয়েছেন, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানোর জন্য আওয়ামী লীগের আরেকজনকে উঠিয়ে নিয়ে মারধর করা হয়েছে। এটা তো ক্লিয়ার ফৌজদারি অপরাধ, তাই না? এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, ওনার শ্যালক বসে গেছেন, বসে যাওয়াটা তো আসলে ফৌজদারি অপরাধের সাজা না। বসে গেছেন ভালো হয়েছে, কিন্তু এখন ফৌজদারি যে অপরাধটা তিনি করলেন সেটা তো সাজা দিতে হবে, দৃষ্টান্তমূলক সাজা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। এটা যদি এনশিওর করতে পারতো তাহলে নিজের দলের নেতা কর্মীদেরকে বসে যেতে হতো না। এক। দুই হলো, উপজেলা নির্বাচন আপনি কন্ট্রোল করতে পারছেন না কমিশনের অধীনে, আপনি জাতীয় নির্বাচন কি করে আশা করেন যে এখানে আপনি নির্বাচন এই কমিশনের অধীনে বা যে কোনো কমিশনের অধীনে ফেয়ার হবে? নির্বাচনের সংস্কৃতিটাই তো একেবারে নষ্ট হয়ে গেছে। সেই জায়গাটাতে আপনি কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আশা করেন কি করে? দেখেন, যেই এমপি ঘোষণা দেয় যে আমার ছেলে প্রার্থী থাকবে, আমার এমপি তো থাকুক আর না থাকুক, তার মানেটা কি? সে তার এলাকায়, তার কনস্টিটিউয়েন্সিতে সে নিজেকে একটা ছোটখাটো প্রধানমন্ত্রী ভাবে, এখানে তার ইচ্ছাই শেষ কথা। মূল প্রধানমন্ত্রী, কেন্দ্রের প্রধানমন্ত্রী যাই ভাবুক না কেন, তার এলাকায় তিনি রাজা। ঠিক একইভাবে একটা উপজেলা নির্বাচনে যদি তার এই অ্যাটিটিউড থাকে, তাহলে সেই রাজত্বটা রাখবার যে নির্বাচন, সেখানে তার অ্যাটিটিউড কতটা মরিয়া হবে? এই মরিয়াটা আমরা দেখেছিলাম 18 সালে। আমাদের 50-এর উপর প্রার্থী রক্তাক্ত হয়েছে, আমাদের প্রার্থীদের একেবারে মানে ঘরে আটকে। মেজর হাফিজের মতন নেতা, যিনি কিছুদিন আগে ডয়েচে ভেলেকে তার অভিজ্ঞতা শেয়ার করছিলেন, তিনি বললেন নির্বাচনে আমাকে গৃহবন্দী রাখা হয়েছে। তার মতো সিনিয়র নেতা, এবং তিনি একা নন, মঈন খান থেকে শুরু করে এরকম সিনিয়র যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বর্ষিয়ান রাজনীতিবিদ, তাদেরকে ঘরে আটকে রাখা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে। পরে নির্বাচন শেষে তারা প্রোটোকল নিয়ে বের হয়েছে। তো এইরকম ভাবে যদি আপনি নির্বাচনের কথা বলেন, সেই নির্বাচন আসলে কে আসবে? 111-এর কথা বলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন, আরেকজন ছিলেন অত্যন্ত পাওয়ারফুল, মাসুদ উদ্দিন। মঈনুদ্দিন ফখরুদ্দিনকে প্রাইজ পোস্টিং করে দেশের বাইরে রাখা হয়েছে, আর মাসুদ উদ্দিন সাহেব সংসদে আছেন। মজার ব্যাপার হচ্ছে 1-11 নিয়ে রিপোর্ট করবার কারণে বা মেবি ভিতরে ভিতরে 1-11-র ব্যাপারে সফট কর্নার থাকার কারণে আমরা নামজাদা সব সম্পাদককে দেশের বিভিন্ন জায়গায় মামলা খেয়ে বেড়াতে দেখছি, কিন্তু 1-11-র সত্যিকারের যারা ঘটিয়েছে তাদের কারো কিন্তু বিচার হয়নি। কিন্তু সেটাকে একটা ছুতা ধরে ক্ষমতাকে জাস্ট রাখবার কারণে এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে খড়গ। মধ্যরাতে ভোটের একটা পিস অফ এভিডেন্সও নাই। একটাও যদি পিস অফ এভিডেন্স থাকে, সেই নির্বাচনটাকে আপনি গ্রহণযোগ্য বলেন? আর আমরা তো দেখেছি বিবিসি রিপোর্ট কিভাবে করেছে, এবং এই নির্বাচনটি হওয়ার আগে, কয়েক মাস আগে থেকে যখন দেখলো বিএনপি নির্বাচনে আসছে, সেই সময় থেকে যেভাবে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা, হয়রানি করা, এলাকা ছাড়া করা, মামলা দেয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং নির্বাচনটি আপনারা চেয়েছিলেন, যে বলেছি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আওয়ামী লীগের এমপি নিজেকে রাজা মনে করে, প্রধানমন্ত্রী মনে করে। একটা প্রশ্ন তো উঠতেই পারে যে আসলে প্রধানমন্ত্রী চাইলেও কি তার পক্ষে কোনো কনস্টিটিউয়েন্সির নির্বাচন সুষ্ঠু করা সম্ভব? তিনি চাইলেও হবে না। অত্যাচারিত, নির্যাতিত দেখিয়ে এখন সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছে। এটা ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন, দেখলাম আমি। ওনাকে তো সকাল উঠে একটা কথা বলতে হবে, উনি যে এক্সিস্ট করেন, উনি যে আছেন, উনি যে বেঁচে আছেন, এটার তো একটা প্রমাণ দরকার। সুতরাং উনি সকালবেলা বিএনপিকে নিয়ে কিছু কথা বলেন। ধরেন সিম্প্যাথি কার্ড, রাজনীতিতে তো 1000 রকম কার্ড হবে। আওয়ামী লীগ পাওয়ার কার্ড খেলে, আরেক দল সিম্প্যাথি কার্ড খেলবে, আরেক দল ভিকটিম কার্ড খেলবে। যেই কার্ড মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, মানুষ সেই কার্ডের পিছনে গিয়ে দাঁড়াবে। কেউ তো মানা করছে না। আর এই যে উন্নয়নের রোল মডেল নাকি বাইরের দেশ আমেরিকা বাংলাদেশকে বলেছে, আচ্ছা কবে কখন বাংলাদেশের মানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বাইরে আর কেউ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেছে বলেন তো? বারাক ওবামা বলছিল, কেনিয়াতে যে বলছিল যে উন্নয়নটা দেখতে হলে বাংলাদেশকে, বাংলাদেশের বর্তমান সরকার ছাড়া আর কেউ মনে করে না উন্নয়নের রোল মডেল। এটা এই সরকারই মনে করে। খুব সাম্প্রতিক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী রোল মডেল বলে, উন্নয়নের প্রশংসা করে একসময় বোঝা মনে করতো, এখন উন্নয়ন হয়েছে। উনি কিন্তু ওনাদের বিজনেসম্যানদের সাথে বসেছিলেন, শিল্পপতিদের সঙ্গে, শিল্প সেমিনারে। একই রকম গর্ব আমাদের হতো যদি গণতন্ত্রের ক্ষেত্রে, মানবাধিকারের ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে যেই সূচকগুলো প্রকাশিত হয়, খুব দুঃখ লাগে
ইভেন স্মার্ট বাংলাদেশ, আমাদের ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে সবাই স্মার্ট 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 স্মার্ট, স্টেজ ভেঙে পড়ে যায় কিন্তু স্মার্ট বাংলাদেশ। সেই বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার, মোবাইল ফোনে ডেটা ব্যবহার, খুঁটি যদি নরম থাকে এর সাথে স্মার্ট ডেটা ব্যবহার এবং একই সঙ্গে মানে প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ব্যবহার, প্রত্যেকটাতে এই যে সূচকগুলো বললাম গণতন্ত্র থেকে শুরু করে স্মার্ট বাংলাদেশ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের আগে এগিয়ে আছে। এই জায়গাগুলোতেও যদি আমরা পাকিস্তানকে ওভারকাম করতে পারতাম ভালো। হাতে বেশি সময় নেই ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, যে আওয়ামী লীগ পাওয়ার কার্ড খেলে, যে যার যার মতো কার্ড খেলে, আসলে আওয়ামী লীগ কোন খেলায় আছে? না, এটা ওনাদের নিজস্ব রাজনৈতিক যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে উনি ব্যাখ্যা দেন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক খেলা বা আপনার রাজনৈতিক অপকৌশলের সাথে আওয়ামী লীগ কখনোই জড়িত ছিল না। এখন আওয়ামী লীগ একদম প্লেন অ্যান্ড সিম্পল পলিটিক্সে বিশ্বাস করে এবং সেই রাজনীতির সাথে আওয়ামী লীগ এগিয়ে চলেছে। আওয়ামী লীগ এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাবার জন্য, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে কাজ করে চলেছি এবং সেটাই আমাদের লক্ষ্য। এখন এই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি নিজেরা মনে করে যে আমরা পারিনি, আওয়ামী লীগ পারছে, এই হিংসার জ্বলনে যদি নানান কথাবার্তা বলতে থাকেন, সেটা বলতে পারেন, এটা বলাটা অস্বাভাবিক কিছু নাই। তো ওনারা বলছেন, আমরা শুনছি পাকিস্তানের যিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, উনি যদিও পাকিস্তানের কথায় আমাদের কিছু যায় আসে না, আমরা এইগুলো ধর্তব্যের ভেতরে আনিও না, তারপরে ওনাদের যে বোধোদয় হয়েছে, যে বুঝতে পারছে যে বাংলাদেশ ওনাদের থেকে বের হয়ে যে কত শতগুণ আগে বের হয়ে গেল, তো উনি বলেছেন যে আমাদের লজ্জার কথা আসলে এটা। তো পাকিস্তান নিয়ে আমরা চিন্তা করি না। উনি বলেছেন, কে বলেছেন? আমি ওনাকে বললাম যে কেনিয়াতে বারাক ওবামা বলেছিলেন যে উন্নয়ন দেখতে হলে বাংলাদেশকে দিকে তাকাতে হবে, কীভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। হ্যাঁ, একেবারেই যে আপনার সব কিছু 100% রাইট হবে তা না, কেউ কোনোদিন করতেও পারেনি। কিছু না কিছু তো অবশ্যই আমাদের ভুল ত্রুটি, কোনো না কোনো জায়গায় সমস্যা, এগুলো তো আছেই। তো সেই থাকাগুলো যখন রুমিন ফারহানার মতো স্মার্ট পলিটিশিয়ানস যারা আছেন, তারা যখন এগুলোকে অ্যাড্রেস করেন, অবশ্যই আমরা সেগুলিকে কনসিডারেশনে নিই এবং সংশোধন করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাই করে যাচ্ছি। রুমিন ফারহানা, এই যে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, একটু যুক্ত করতে চাই, রাজনীতির মাঠে বিএনপি আবার সক্রিয় হওয়ার কথা ছিল 26শে এপ্রিল, যদিও পরে আবহাওয়া জনিত কারণে, তীব্র তাপপ্রবাহের কারণে তা পরে স্থগিত করা হয়। কিন্তু মে দিবসে, আমি যদি ভুল না হই, মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ আছে। বিএনপিকে তাহলে আবার রাজনীতির মাঠে একটু একটু করে সক্রিয় হচ্ছে কিনা? বিএনপি রাজনীতির মাঠে তো সক্রিয়ই। বিএনপিকে আপনি যদি বলেন যে মারদাঙ্গা একটা পরিস্থিতি, যেটা আমরা ১/১১ আগে আওয়ামী লীগকে করতে দেখেছিলাম, লাশের রাজনীতি, খুনোখুনি, কোপানো, মানুষ মারা, এই রাজনীতি তো বিএনপি কখনো করেনি। বিএনপি একটা গণতান্ত্রিক মধ্যপন্থী দল। বিএনপি গণতান্ত্রিক ভাবেই তার প্রতিবাদের এই জায়গাটিতে একটি মন্তব্য আমার স্মরণে এলো, আপনি জিএম কাদের সমালোচনা করছিলেন, তিনি কিন্তু এই জায়গাটিতে বলছিলেন যে বিএনপি মানে এই যে আপনাদের যে আন্দোলনের ব্যর্থতা, এটার দায়ভার এখন জাতীয় পার্টির উপর চাপানোর চেষ্টা করেন। আমি জানি না বিএনপি কবে দায় দিয়েছে, তবে আমি ওনাকে একটু বলি, ধরেন এই নির্বাচনটি কোথাও গ্রহণযোগ্যতা পায়নি, জাতীয় পার্টি নির্বাচনে আসার পরেও পায়নি, কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত তাহলে কি পরিস্থিতিটা? জিএম কাদের সেটাই বলছেন, জাতীয় পার্টি নির্বাচনে না এলেও যা হওয়ার তাই হতো, যা হওয়ার তাই হতো, এইটা উনি বলতেই পারেন। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্য কোনোভাবে, অন্য কোনো কৌশলে স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে বিরোধী দল সাজাতো, কিন্তু অন্তত যে কথাটা আমি ঠিক আগেই বলছিলাম যে ওনার দলের তো একটা চিত্র আঁকা হবে এক সময় না এক সময়, সেখানে ওনার যেই ছবিটি থাকবে এতটা কালিমাময় ছবি হয়তো তখন থাকতো না। এবং অস্বীকার করবার কোনো উপায় নেই, প্রধান তিনটি রাজনৈতিক দলের একটি কিন্তু জাতীয় পার্টি, এবং যেই তিনটি দল বাংলাদেশে বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, জাতীয় পার্টি তার একটি। সুতরাং এই দলটির নির্বাচনে যাওয়া এবং না যাওয়া সার্টেনলি ডিফারেন্স মেক করে, এবং যেই দলের নিজের কর্মীরা চাইছে না দল নির্বাচনে যাক, আপনি দেখেছেন নির্বাচনের আগেও পার্টি অফিসের সামনে বিক্ষোভ হয়েছে, মারামারি হয়েছে, পুলিশ এসে কন্ট্রোল নিয়েছে পার্টি অফিসার, সেই দলটি তার নেতা কর্মীদের তৃণমূলের কথা না শুনে, যে এখন তাদের কর্মী সভায় যে ধরনের কথা জিএম কাদেরকে শুনতে হচ্ছে, এই কথাগুলো অনুষ্ঠানে একেবারে শেষে এই যে বলছিলাম রাজনীতির মাঠে আবার সক্রিয় হওয়ার মধ্য দিয়ে আপনাদের যে, আমরা রাজনীতির মাঠে সক্রিয় আছি,
আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচিগুলো আগেও করেছিলাম, এখনো করছি, ভবিষ্যতেও তাই করব। এবং আমাদের মহাসচিব কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছে কোনো রকম কোনো সহিংসতা, কোনো রকম কোনো অশান্তি আমরা করিনি, অতীতেও করিনি, সফল হবে এখনো কিনা না। এক বাক্যে এই কর্মসূচি আমাদের আরে যে কথাটা আমি সবসময় বলছি যে দেশের মানুষকে একটা কথা খুব পরিষ্কার বুঝতে হবে, এইরকম স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইটা কোনো একক দলের পক্ষে করে যেই স্বাভাবিক ইয়েতে আমরা যেটাকে জিতে আসা বলি ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সুতরাং দেশের মানুষকেও বুঝতে হবে যে নগরে আগুন লাগলে আসলে দেবালয় এক বাক্যে এই যে দেশের মানুষ তো বুঝছেই, কিন্তু ওনারা বুঝতে পারছেন না, সমস্যাটা এখানে। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।